আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মঈনুদ্দিন মুন্না। আমরা আজকে যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি। ফৌজদারি কার্যবিধির যে বিষয়টা সেটা হচ্ছে আপনার আপিল এবং রিভিশন যে বিষয়টা, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এই সম্পর্কে আমাদের তো ওয়ালাইকুম আসসালাম নান্না ভাই। তো আমরা যেটা পড়তেছিলাম সেটা বলতেছিলাম আমরা ফৌজদারি কার্যবিধির। ওয়ালাইকুম আসসালাম নান্না ভাই। তো আমরা যেটা বলতেছিলাম আমাদের ফৌজদারি কার্যবিধির যে দুটো বিষয় আছে, একটা হচ্ছে আপিল এবং রিভিশন। এই দুটো ইম্পর্টেন্ট বিষয়, আমাদের এই সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে। আশা করি আমাদের সবারই ভালো ধারণা আছে। তো আমরা ওয়ালাইকুম আসসালাম শাফি ভাই, ইউনুস ভাই, ওয়ালাইকুম আসসালাম। তো আমরা আজকে আবার আপিল এবং রিভিশন বিষয়টা আলোচনা করে আমরা নতুন বিষয়ে চলে যাব। তাহলে আমরা দেখি, প্রথমত আমাদের পড়ার যে বিষয়টা বলছিলাম যে আপনারা মূল বইটা হাতে নেবেন, ফৌজদারি কার্যবিধিটা হাতে নেন, সাথে থাকলে খুব ভালো হয়। আপনারা ফৌজদারি কার্যবিধির মূল বইটা হাতে নেন। তো আমরা আজকে যে বিষয়টা দেখব, একটু রিভিশন দেব আপিল এবং রিভিশন সংক্রান্ত বিষয়, তারপর আমাদের পড়া চলে যাচ্ছি। তাহলে দেখেন, আমরা দেখব যে আপিল কোথায় কোথায় করা যায় এ বিষয়ে কিন্তু স্পেসিফিকভাবে বইয়ে বলা আছে। যেখানে যেখানে আপিল করা যাবে ঠিক সেখানে আপিল করতে পারবো, অন্য কোনো ক্ষেত্রে আপিল করা যাবে না। এই কথাটা আমাদের 4 নম্বর ধারায় বলা আছে যে কোথায় আপিল করা যাবে। অর্থাৎ আইনে যেখানে স্পেসিফিক বলা থাকবে সেখানে আপিল করা যাবে, আর অন্য কোথাও আপিল করা যাবে না। এটা 4 নম্বর ধারার বিষয়বস্তু। তাহলে যেখানে আপিল করা যায় না, তাহলে সেখানে আমরা কি করব? তাহলে রিভিশন করতে পারবো। তো আপনারা 4 নম্বর ধারাতে চলে যান। অন্য কোনো বিধান না থাকলে, দেখেন, অন্য কোনো বিধান না থাকলে আপিল চলবে না। বোঝাচ্ছি কি তাহলে আমাদের, যে যেখানে বিধান থাকবে আপিলের সেখানে আপিল করব, এই একটা বিষয় ছিল আমাদের। আমরা 405 নম্বর ধারাটা পড়ছিলাম যে ক্রয়কৃত যে সম্পত্তিগুলো ছিল
সেগুলো পুনরুদ্ধারের জন্য যদি আমরা আবেদন করি এবং এই আবেদনটা যদি নাকচ করে দেয়, রিজেক্ট করে দেয়, তাহলে এই যে আদেশটা দেবে আদালত, এই আদেশটা এগেনস্টে আমরা আপিল করতে পারবো। সেটা কোথায় আছে? 89 ধারায় বলা আছে করকৃত সম্পত্তি পুনরুদ্ধারের বিষয়। সেই আদেশটার এগেনস্টে আমরা 405 নম্বর ধারায়, হ্যাঁ সুমন ভাই, আমরা রিভিশনে দিব। তো যেটা বলতেছিলাম 405 নম্বর ধারার আপিলটার বিষয়ে, 406 নম্বরে যাই আমরা এবার। যে 118 নম্বর যে ধারাটা ছিল ফৌজদারি কার্যবিধির, যে সে মুসলেকার বিষয় আছে, শান্তি রক্ষা এবং অসদাচরণের মুসলেকা আদেশের বিরুদ্ধে আপিল, এটার ক্ষেত্রে আমরা দেখব যে ওখানে 118 নম্বর যে ধারাটা ছিল, এই 118 ধারা যে জামানতের কথা বলা আছে, সেটার আদেশের এগেনস্টে আমরা আপিল করতে পারি। সেটা 406 নম্বর ধারা। 406 এ নামে যে ধারাটা আছে, এটা 122 নম্বর ধারা যে ছিল ফৌজদারি কার্যবিধির, সেই 122 নম্বর ধারায় যদি জামিনদারকে যদি নাকচ করে দেয়, রিজেক্ট করে দেয়, সেক্ষেত্রে বিষয়গুলো এখানে আলোচনা করা আছে। তাহলে 122 ধারার এগেনস্টে আপিল করতে পারতেছি আমরা 600 এ ধারাতে। তো 406 নম্বর যে ধারাটা আপিল করতে হয় শুধুমাত্র দায়রা আদালতে, আর 406 এ যে ধারাটা আছে, এখানে দেখবেন যে এ বি সি তিনটা পার্ট আছে। এ বি সি এই তিনটা পার্টের 3 ধরনের আদালতের কাছে আমরা আপিলটা করব। তো প্রথমত যেটা দেখলাম, দায়রা আদালতের আপিল করা যায়, চিফ মেট্রোপলিটন আপিল করা যায়, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আপিল করা যায়, আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নিকটও আপিল করা যায়। এই 4টা বিষয় আমাদের আছে। তো দেখেন আমরা 4টা বিষয়, সানি ভাই আমরা সিপিসি পড়ব, এটা শেষ হওয়ার পর, সিআরপিসি শেষ হওয়ার পরেই আমরা সিপিসি শুরু করব। তো দেখেন দায়রা আদালতে আপিল করতে পারবো যদি চিফ সিজিএম বা সিএমএম যদি কোনো আদেশ দেয়, সেক্ষেত্রে বা জেলা ম্যাজিস্ট্রেট আদেশ দেয়, সেক্ষেত্রে দায়রাতে করব। আর সিএমএম নিকট করব যদি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছাড়া অন্য কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যদি আদেশ দেয়, তাহলে সেটা ক্ষেত্রে হবে সিএমএম কোর্টে। আর জেলা ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিকট আপিল করা যায় যদি সেটা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছাড়া অন্য কোনো ম্যাজিস্ট্রেট দিয়ে অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে, তাহলে সেক্ষেত্রে ওনার কাছে আপিল করা যায়। তো এই বিষয়গুলো বিস্তারিত না জানলেও চলবে, আমাদের শিরোনামের যে বিষয়টা আছে এটা আমাদের ভালোভাবে জানতে হবে, এর একটা বিষয়। এরপরে যে বিষয়টা ইম্পর্টেন্ট, 407 নম্বর ধারা, আমরা বলছিলাম যে আমাদের সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস যে ম্যাজিস্ট্রেটগুলো আছে, এরা যে সমস্ত দণ্ড প্রদান করবে, আমরা পড়ছি যে 32 নম্বর ধারায় এই আইনের, আচ্ছা ইলিয়াস ভাই ঠিক আছে, এটা আমরা আলোচনা সাপেক্ষে পড়বো, কোনটা পড়বো আমরা এটাকে শেষ করি তারপর। তো যেটা বলতেছিলাম যে ফৌজদারি কার্যবিধির 32 নম্বর যে ধারাটা আছে, সেখানে ম্যাজিস্ট্রেটদের পাওয়ারের কথাগুলো আলোচনা করা আছে। থার্ড ক্লাস এবং সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের ক্ষমতাগুলো আলোচনা করা আছে। তো এখানে 407 নম্বর ধারাতে আলোচনা করা আছে যে সেকেন্ড ক্লাস অথবা থার্ড ক্লাস যদি কোনো ম্যাজিস্ট্রেট যদি কখনো পানিশমেন্ট প্রদান করে অর্থাৎ দণ্ড প্রদান করে, তাহলে সেটা আপিল করতে হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর। হ্যাঁ মেহেদি হাসান ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ। আমি একটু ধীরে ধীরেই পড়াবো, তো আপনারা অ্যান্সারটা জানলে কমেন্টসে দিয়ে দিন। ওকে, এইটাই ছিল বিষয়বস্তু। এখানে 408 নম্বর যে ধারাটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট ধারা। 408 নম্বর ধারাটা আপনারা ভালো করে মনে রাখবেন, এটা ইম্পর্টেন্ট ধারা। 408 নম্বর ধারা যদি শিরোনামটা আপনারা দেখেন,
আমি ধরে নিচ্ছি যারা আমরা এখানে লয়ের স্টুডেন্ট, যারা বার কাউন্সিলের জন্য প্রস্তুতি নিচ্ছি, তাদের জন্য বলতেছি আপনারা যখন যারই ক্লাস করেন না কেন, যেই ক্লাসেই করেন না কেন, আপনার মূল বোর্ডে সাথে রাখবে। তো মূল বোর্ডের সাথে রাখার উদ্দেশ্য হচ্ছে আপনি মূল বোর্ডটাকে দাগাবেন, মূল বোর্ডটাকে একটা কালার দিয়ে দাগাবেন, তাহলে আপনাদের জন্য একটা বেনিফিট হয়। এটা আমার দৃষ্টিকোণ থেকে বলতেছি। দেখেন 408 নম্বর যে ধারাটা, সেই ধারাতে আপনার একটা বিষয় বলা আছে, যুগ্ম দায়রা জাজ অথবা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি কোনো দণ্ডাদেশ প্রদান করে, সেন্টেন্স প্রদান করে, তাহলে এই সেন্টেন্সটার এগেনস্টে আমরা দায়রা আদালতে আপিল করতে পারবো। দায়রা আদালতে আপিল করতে পারবো। দায়রা আদালত বলে ভুল হবে, দায়রা জজের নিকট আপিল করব। দায়রা জজের নিকট আপিল করব। কেন, যুগ্ম দায়রা জজ তিনিও তো একজন দায়রা আদালতের অংশ, তাই না? দেখেন আমরা 9 নম্বর ধারাতে একটা বিষয় আলোচনা করছিলাম যে একটা দায়রা আদালতে 3 শ্রেণীর বা 3 স্তরের বিচারক থাকে। হ্যাঁ মেহেদি ভাই, এটা দায়রা জাজ হবে। তো দেখেন তাহলে আমরা দেখলাম যুগ্ম দায়রা জাজ বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি কোনো সেন্টেন্স প্রদান করে, তাহলে এটা আপিলটা হবে দায়রা জাজের নিকট। ওকে ভাই, ধন্যবাদ অ্যান্সার দেওয়ার জন্য। এরপরে বিষয়টা যাই, এখানে দুটো ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রম দুইটাও ইম্পর্টেন্ট। যে দুটো ব্যতিক্রম আছে এই দুটাও খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ নান্না ভাই ধন্যবাদ। দেখেন এখানে ব্যতিক্রম দুটো আছে, যে যুগ্ম দায়রা জাজ, অতিরিক্ত দায়রা জাজ, হাইকোর্ট বিভাগের বিচারকদের ক্ষমতা সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করা আছে ফৌজদারি কার্যবিধির 31 নম্বর ধারাতে। তো এখানে আমরা জানি সেই ধারাতে বলা আছে যুগ্ম দায়রা জাজ 10 বছর পর্যন্ত কারাদণ্ড প্রদান করতে পারে। আমাদের 408 নম্বর ধারাতে আমরা যে জিনিসটা দেখব, যদি যুগ্ম দায়রা জাজ 5 বছরের বেশি, যদি যুগ্ম দায়রা জাজ 5 বছরের বেশি কারাদণ্ড প্রদান করেন, তাহলে হাইকোর্ট বিভাগের নিকট আমরা আপিল করব, হাইকোর্ট ডিভিশনে আমরা আপিল করব। এটা একটা বিষয়। তাহলে দেখব যে 5 বছরের বেশি যদি কারাদণ্ড প্রদান করে, এটা একটা। আরেকটা পয়েন্ট দেখেন যে দণ্ডবিধির 124-এর এ নাম্বার যে ধারাটা আছে, দণ্ডবিধির 124-এর এ নাম্বার যে ধারাটা আছে, এই ধারাতে একটা বিষয় বলা আছে, সেটা হচ্ছে রাষ্ট্রদ্রোহী। এগুলো ম্যাজিস্ট্রেট যদি বিচার কার্যক্রম করে, তাহলেও এইটার পানিশমেন্ট এগেনস্টে আমরা আপিল করব হাইকোর্ট ডিভিশনে। এই দুটো পয়েন্ট এখানে ইম্পর্টেন্ট ছিল। এরপরে আমরা যাব 410 নম্বর ধারায়। এখানে আসলে পুরোপুরি অ্যান্সারটা হয় হাইকোর্ট বিভাগ বা হাইকোর্ট ডিভিশন। ওকে, এরপরে আমরা চলে গেলাম 400। হ্যাঁ মেহেদি ভাই, 5 বছর কম হলে দায়রা জাজের নিকট, ধন্যবাদ। আর বেশি হলে, 5 বছরের কম হলে না। যদি বলি 5 বছর তাহলে কি হবে? যদি বলি 5 বছর দণ্ড প্রদান করছে, তাহলে আপিল করবো কার কাছে? তখন অ্যান্সারটা হবে আমাদের, যেহেতু 5 বছরের বেশি বলছে প্রশ্নে, এই বইয়ে, হ্যাঁ 5 বছরের বেশি শব্দটা থাকতো, 5 বছর কম না। 5 বছর হলেও সেটা দায়রার কাছে চলে যাবে। যখন 5 বছরকে ক্রস করে যাবে, তখনই চলে যাবে হচ্ছে হাইকোর্ট ডিভিশনে। ওকে, এরপরের বিষয়ে আমরা চলে যাচ্ছি 410 নম্বর ধারায়। এখানে বলা আছে দায়রা আদালত যদি কোনো দণ্ড প্রদান করেন, তাহলে সেগুলো হাইকোর্ট ডিভিশনে আপিল করতে হবে। তো আমরা যেগুলো পড়লাম সেগুলো কিন্তু সব দণ্ড দিচ্ছে। আমরা জানি দণ্ড দেওয়া আর খালাস দেওয়া সেটা সম্পূর্ণ ভিন্ন।
তাহলে এখন যে বিষয়গুলো আমরা পড়লাম সেগুলো সব দণ্ড রিলেটেড। দণ্ড দিলেই আমরা আপিল করতে পারি। আচ্ছা, ওকে। এখন আমরা আরেকটা বিষয় দেখব যে কোন কোন বিষয় আমরা আপিল করতে পারবো না। কোন কোন বিষয় আমরা আপিল করতে পারবো না। তো প্রথমেই আমি বলছি, ফৌজদারি কার্যবিধির কোথাও যদি স্পেসিফিক ভাবে কোন বিধান না দেওয়া থাকে আপিল সংক্রান্ত, তাহলে সে সকল আদেশ বা রায় যেটাই বলি না কেন সেগুলোর এগেনস্টে আপিল করতে পারবো না। স্পেসিফিক ভাবে বিধান থাকতে হবে, এটা একটা। আবার অনেক সময় আপনার দণ্ডর এগেনস্ট দণ্ড হয়েছে, সেটা এগেনস্টে আপিল করা যাবে না। এই সংক্রান্ত বিষয়গুলো আছে 412, 13, 14 ধারা। এই 3টা ধারায় পড়ব। এই 3টা ধারায় অনেক ইম্পর্টেন্ট। দণ্ড প্রদান করলেও আপিল করা যাবে না, সেই বিষয়গুলো দেখতেছি আমরা। এতক্ষণ যেগুলো আলোচনা করলাম দণ্ড প্রদান করলে আপিল করা যায়, আর এখন যেটা দেখব দণ্ড দিলেও আপিল করা যাবে না, এটা একটা বিষয়। তো আমরা 412-তে আপনারা যান, এখানে আসামি দোষ স্বীকার করছে, তাহলে তাকে কি দেওয়া হবে? দণ্ড দেবে। আসামি দোষ স্বীকার করলে দণ্ড দেবে, তাহলে দণ্ড দিলেও এই দণ্ডের এগেনস্টে আপিল করা যাবে না, এটা একটা বিষয় ছিল। তাহলে আমরা মনে রাখবো, যদি আসামি দোষ স্বীকার করে তাহলে উক্ত দোষের এগেনস্টে যদি দণ্ড প্রদান করে তাহলে আপিল করা যাবে না। 413 নম্বর ধারাতে যাই। এখানে যে বিষয়টা বলা আছে, তুচ্ছ মামলায় আপিল নেই, অর্থাৎ তুচ্ছ দণ্ড প্রদান করলে সেটা আপিল করা যাবে না, সেটার এগেনস্টে ওই সকল দণ্ডের এগেনস্টে আপিলটা করা যাবে না। তা আপনারা দেখেন 413 নম্বর ধারাতে দায়রা আদালত যদি কোনো ব্যক্তিকে দণ্ড প্রদান করে 1 মাস পর্যন্ত, কয় মাস পর্যন্ত? 1 মাস, অর্থাৎ 1 মাসের বেশি না, অনধিক 1 মাস, মানে কি 1 মাস পর্যন্ত। সুজন মিয়া ভাই সিরাজগঞ্জ থেকে শুনতেছেন, ধন্যবাদ। তাহলে দেখেন 413 নম্বর ধারায় দায়রা আদালত 1 মাসের অনধিক নয়, অর্থাৎ 1 মাসের বেশি নয়, তো 1 মাস দণ্ড যদি প্রদান করেন তাহলে সেই দণ্ডের এগেনস্টে আমরা আপিল করতে পারবো না, এটা একটা। আরেকটা বিষয় আছে, দায়রা আদালত। এখানে দায়রা আদালত শব্দটা বলা আছে, দায়রা আদালত বলতে কয় ধরনের বিচারককে বোঝায় সেটা কিন্তু আমাদের জানতে হবে। দায়রা আদালত যদি 1 মাস দেয় সেটা জানলাম, আর দায়রা, আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, দায়রা আদালত এবং দায়রা জাজ একই জিনিস না। দায়রা আদালত এবং দায়রা জাজ একই জিনিস না, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ সুমন ভাই, ঠিক আছে, আমি বেসিকটা পড়াচ্ছি এই জন্য ডিটেলসটা যাইনি। 212তেও দণ্ডের পরিণাম বৈধতা নিয়ে আপিল করা যায়, সেটা হচ্ছে দণ্ডের পরিণাম আর বৈধতা। ডিটেলসটা যাচ্ছি না, বেসিকটা পড়াচ্ছি। ওকে, যেহেতু আমাদের সুমন ভাই বলে দিছে তা আমরা একটু পড়ে নেই এই সুযোগে, যে 412তে আপিল করা যাবে না আমরা বলছি, কিন্তু এটা দেখেন নিচে আছে, আপনার 412 একটু নিচে দেখবেন, সেখানে আছে দণ্ডের পরিমাণ এবং বৈধতা নিয়ে কোনো হয় সেক্ষেত্রে আপিল করা যায়। এই দণ্ডটার বৈধতা এবং পরিমাণ মানে কতটুকু দিচ্ছে, এখান থেকে এই বিষয়টার এগেনস্টে আপিল করা যায়। কম দিল না বেশি দিল, বৈধভাবে দিল না অবৈধভাবে দিল, এইগুলো বিষয়ে আপিল করা যায়। জহুরুল ইসলাম নান্না ভাই, আপনি বরগুনা থেকে শুনতেছেন দেখতেছেন, ধন্যবাদ। তো যেটা বলছিলাম 413 নম্বর ধারায় যে দায়রা আদালত আর দায়রা জাজ, এটা আমরা জানি সম্পূর্ণ একটু ভিন্ন জিনিস। দায়রা আদালতে 3 স্তরের জাজ থাকে, তার মধ্যে একটা আছে দায়রা জাজ। তো দায়রা আদালত যদি 1 মাস পর্যন্ত যদি কারাদণ্ড প্রদান করে আপিল করা যাবে না। দায়রা আদালত
ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অন্য কোনো ম্যাজিস্ট্রেট যদি আপনার প্রথম শ্রেণীর অন্য কোনো ম্যাজিস্ট্রেট যদি 50 টাকা পর্যন্ত, অর্থাৎ অনধিক 50 টাকা, মানে কি 50 টাকা পর্যন্ত, যখন বলবো অনধিক 50 টাকা, 50 টাকা পর্যন্ত যদি হয়, অর্থাৎ 50 টাকার অধিক না, তাহলে 50 টাকা পর্যন্ত যদি জরিমানা করে, তাহলে উক্ত দণ্ডের এগেনস্টে আপিল করা যাবে না। ওকে, পরের প্রশ্ন চলে যাব যে 414 নম্বর যে ধারাটা ছিল, 414 নম্বর যে ধারাটা, সেই ধারাটাতে বলে সংক্ষিপ্ত বিচার যেটা আমরা পড়ে আসছি এর আগে, 260 নম্বর যে ধারা, 260 ধারা, আচ্ছা আমরা এটা রিভিশন করতেছি আবার, আপিল এবং রিভিশনটা আবার ক্লাস নিচ্ছি, তো এটা আবার নিয়ে আমরা এটা আবার পড়ি। তো তারপরে যদি কোনো প্রবলেম হয়, কারণ ফৌজদারি কার্যবিধির কয়েকটা বিষয় খুব ভালো করে পড়তে হয়, আপিল, রিভিশন, জামিন, তারপরে হচ্ছে আপনার ওই যে ম্যাজিস্ট্রেট এবং দায়রা আদালতের স্টেপগুলো বিচার করা, এগুলো ভালো করে পড়তে হবে, এবং পুলিশের যে ক্ষমতাগুলো, তো এগুলো আমরা পড়বো আবার, সমস্যা নেই ইলিশ ভাই। তো সুমন ভাই আপনি পটুয়াখালী থেকে দেখতেছেন, এজন্য আপনাকে অশেষ ধন্যবাদ। তো আমরা দেখি, আমরা এখানে যারা দেখি সবাই কিন্তু বার কাউন্সিলের পরীক্ষা দিব না, তারপরেও আমরা যারা যারা পরীক্ষা দিব বা ফর্ম ফিল আপ করছি, আমরা একটা কমেন্টস দিব যে আমরা ফর্ম ফিল আপ করছি, তাহলে আমাদের একটা বোঝা যাচ্ছে যে কে কে ফর্ম ফিল আপ করছে, তাহলে আমরা সবাই এর মধ্যে একটা কি হবে, একটা কমিউনিকেশন ক্রিয়েট হতে পারে যে আমরা কারা কারা পরীক্ষা দিচ্ছি। তো আমরা যেখানে যাচ্ছিলাম যে 414 নম্বর ধারাটা, যে সংক্ষিপ্ত আকারে যদি বিচার হয়, হ্যাঁ মাসুদ ভাই আপনি পরীক্ষা দিচ্ছেন, রনি ভাই দিচ্ছে, আকরাম ভাই, হ্যাঁ ঠিক আছে। 260 নাম্বার যে ধারাটা ছিল, 260 নাম্বার ধারাটা ছিল কি সংক্ষিপ্ত আকারে যদি বিচারটা হয়, তাহলে এই সংক্ষিপ্ত বিচারের সকল দণ্ডের এগেনস্টে আপিল করা যাবে না। কোনগুলোর এগেনস্টে যাবে না? যেগুলোর জরিমানা 200 টাকা, যেগুলোর জরিমানা 200 টাকার অনধিক, অর্থাৎ অনধিক, সেগুলোর এগেনস্টে আপনার আপিল করা যাবে না। অর্থাৎ 200 টাকার অধিক নয়। ওকে, তো পরে আমরা যাই, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে 417 নাম্বার ধারা। এটা খুব ইম্পর্টেন্ট ধারা। ঠিক আছে সুমন ভাই, আমি সবারই কমেন্টস পড়ছি, দেখছি যে কারা কারা আপনারা পরীক্ষা দিচ্ছেন। তো এর ফাঁকে আমি একটু কথা বলি, এর মাঝে অনেকে আমরা অনেক ধরনের কথা বলি যে বার কাউন্সিল পাস করা কঠিন, এমসিকিউ কঠিন হয়, রিটেন কঠিন হয়, ভাইভা কঠিন হয়। এই কঠিন এবং সহজটা আপনার কাছে, কঠিন এবং সহজটা হচ্ছে আপনার কাছে, আপনি যেটাকে যেভাবে গ্রহণ করবেন সেটা আপনার কাছে সেভাবে ধরা দেবে। আর পড়াশোনা রেগুলার করলে সব জিনিসই সহজ। তো আমাদের পড়াশোনা আমাদের রেগুলার হয় না, আমরা রেগুলার পড়াশোনা করি না, এর জন্য আমাদের কাছে পড়াগুলো, জানা পড়াগুলো মনে থাকে না। তো আমরা ট্রাই করব রেগুলার পড়াশোনা করতে, তাহলে ইনশাল্লাহ সহজ হয়ে যাবে সব কিছু। দেখেন 417 নাম্বার যে ধারাটা ছিল, এতক্ষণ যেগুলো বললাম সবগুলো তো দণ্ড ছিল, দণ্ড রিলেটেড। এখন দণ্ড না, এখন খালাস করে দিছি, অর্থাৎ ওই ব্যক্তির আর কোনো, হ্যাঁ নতুন পড়া পড়াবো, ইমরান নতুন পড়া পড়াবো। হ্যাঁ মেহেদি ভাই আপনার থেকে ধন্যবাদ, যেগুলোর এগেনস্টে আপিল করা যায় না সেগুলোর এগেনস্টে রিভিশন করা যায়। তো
তো দেখেন আমাদের মেহেদি ভাই একটা পয়েন্ট লিখছে, যেগুলোর এগেনস্টে আমরা আপিল করতে পারবো না সেগুলোর এগেনস্টে আমরা রিভিশন করতে পারবো। এটা আমরা আগেও বলছি। যাই হোক মেহেদি ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ। তো এরপরে যে বিষয়টা বলতেছিলাম, এরপরের যে বিষয়টা আমরা বলতেছি সেটা হচ্ছে 417 খালাসের কথা বলতে যাচ্ছিলাম। খালাসের এগেনস্টে আমরা আপিল করতে পারি। আবার এই ধারাটাকে আবার সেকেন্ড আপিলের ধারাও বলে। দুইটা বিষয় আছে অন্তর্ভুক্ত। এটা সেকেন্ড আপিলও বলা হয় বা আপিলের ধারাও বলা যায়। এখন আপনারা একটা বিষয় লক্ষ্য করেন, এই ধারাটা দেখেন, প্রথমত দেখবেন সিআর মামলা রিলেটেড একটা বিষয় আছে। আচ্ছা, আমরা যাচ্ছি। তো আমরা প্রথমে দেখি যে এই ধারাতে যে এটা উপরের দিকে যেগুলো দেখব সিআর মামলা, আর নিচের দিকে পড়ব হচ্ছে, না ভুল বললাম, উপরের দিকে হচ্ছে আপনার জিআর মামলা, নিচের দিকে সিআর মামলা। তো জিআর মামলা যেগুলো হয় সেগুলো সবগুলোর এগেনস্টে সেকেন্ড আপিল হয়, কিন্তু সিআর মামলার ক্ষেত্রে সেকেন্ড আপিলের অপশন নেই। খালাসের ক্ষেত্রে সেকেন্ড আপিলের অপশনটা নেই। তো প্রথমটা যদি আপনারা দেখেন 417 যে 1 নম্বরের এ নাম্বার সেখানে আছে, সেখানে বলা আছে হাইকোর্ট ডিভিশনে আপনার আপিল করতে হবে, বা অরিজিনাল আপিল করতে পারেন বা সেকেন্ড আপিল করতে পারবেন, দুইটাই একই সঙ্গে বলা আছে। হাইকোর্ট ডিভিশনে যদি এই আদেশটা, এই খালাসের আদেশটা প্রদান করে দায়রা কোর্ট, দায়রা আদালত, যদি দায়রা আদালত থেকে যদি এই আদেশটা আসে, দেখেন আপনারা আপনাদের বইয়ে চলে যান, দায়রা আদেশ থেকে যদি আদেশটা হয় খালাসের, তা আপিলটা করতে হয় হাইকোর্ট ডিভিশন, আর এই আপিলটা করবে হচ্ছে পিপি, পাবলিক প্রসিকিউটর। এর পরের যে বিষয়টা, যদি ম্যাজিস্ট্রেট থেকে বা ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে যদি এটা আদেশটা হয় খালাসের, রায়টা যদি খালাসের হয়, তাহলে এই আপিলটা পিপি করবে, এটাও পিপি করবে, এটা আপিলটা করা হবে দায়রা কোর্টে। এরপরে আমরা চলে যাব হচ্ছে, দেখেন 2 নম্বরে সিআর রিলেটেড সিআর মামলা। সিআর মামলার এগেনস্টে যদি খালাস হয়, এটার এগেনস্টে আপিল করা যাবে, কিন্তু সেকেন্ড আপিল করার অপশন নাই। সেকেন্ড আপিল করার অপশন 417 2 নম্বর ধারা অনুসারে সেকেন্ড আপিল করার অপশন নেই। আপনারা দেখেন এখানে যদি কোনো ভিকটিম বা কমপ্লেইনেন্ট বা অভিযোগকারী, যেটাই বলি না কেন, দেখেন আপনাদের কাছে যেটা আছে যে অভিযোগকারী যদি এখানে আপিল করতে পারবে খালাসের এগেনস্টে, এটা কিন্তু সেকেন্ড আপিল না, এটা মূল আপিল। এবং এইটার ক্ষেত্রে এই আইনের 3 নাম্বার সাবসেকশনে বলা আছে টাইমটের কথা, তামাদির কথা। এর তামাদিটা হচ্ছে 60 দিন, 60 দিনের মধ্যে মামলা করতে হবে। হ্যাঁ, সিআর মামলা, জিআর মামলা মানে আমরা পুলিশ মামলাই বলি, আর সিআর মামলা সরাসরি নালিশি মামলা। ওকে, ধন্যবাদ সুমন ভাই। তো এখানে এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার হয়ে গেলাম। এরপরে চলে যাই আমরা হচ্ছে পরের প্রশ্নে 417 এ। এখানে দেখেন এটা কিন্তু আপনার 417 এর যে বিষয়টা ছিল, 417 এটা, 417 বিষয় একটু বলি। ম্যাজিস্ট্রেটের ক্ষেত্র থেকে একই রকম ছিল, এই যে আপনার ম্যাজিস্ট্রেট না, নালিশের ক্ষেত্রে যে নালিশ অভিযোগকারী কি করতে পারবে, আপিল করতে পারবে। যদি এটা আদেশ দিয়ে দায়রা, তাহলে আপিল হবে হাইকোর্টে, আর আদেশ যদি যে ম্যাজিস্ট্রেট, তাহলে আপিল হবে দায়রায়। টাইম তো বললাম, টাইমটা 6 মাস, এই 60 দিন। অভিযোগকারীর ক্ষেত্রে 60 দিন, আর পিপির ক্ষেত্রে 6 মাস, যেটা তামাদি আইনের 157 নম্বর অনুচ্ছেদ। ওকে, এর পরের বিষয়ে যাই এবার। অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল করা যাবে, এটাকে সেকেন্ড আপিল বলা হয়। অপর্যাপ্ত দণ্ডের
বিরুদ্ধে আপিল করতেছেন। তাহলে আমরা আগে যে ধারাগুলো বলছিলাম 417, 407, 408, 410, এইগুলো কিন্তু পর্যাপ্ত দণ্ড ছিল। এখন আমরা অপর্যাপ্ত দণ্ডের কথা বলতে চাচ্ছি, বা সেইগুলো অপর্যাপ্ত দণ্ড হতে পারে। অর্থাৎ যেখানেই হোক না কেন, যেখানেই অপর্যাপ্ত দণ্ড দেবে, সে আপিলটা হবে। আমার 417A-তে যে বিষয়টা বলা আছে, এই আপিলটা সরকারের পক্ষে আপিল করবে হচ্ছে পিপি। আর এই আদেশটা যেই কোর্টে দেউক না কেন, আপিলটা করতে হবে হাইকোর্ট ডিভিশনে। আচ্ছা, আর যদি কোনো অভিযোগকারী করতে চায়, নালিশকারী করতে চায়, তাহলে আপিল আদালতে করতে হবে। আপিল আদালতে যে স্তরগুলো, কার আপিল কোথায় যায়, যেগুলো আমরা পড়ে আসলাম, 407, 408, 410, সেভাবে আপিলটা করতে হবে। তো এক্ষেত্রেও আপনার তামাদিটা হচ্ছে, এক্ষেত্রে আমাদের তামাদিটা হচ্ছে, যেখানে ছিলাম যে 417 নাম্বার ধারা প্রশ্ন, দেখেন এখানে কি বলা আছে, দেখেন সুমন ভাই, 417 নাম্বার, কোন ক্ষেত্রে খালাসের আদেশের বিরুদ্ধে আপিল গৃহীত না হলে, যদি আপিলে গৃহীত না হয়, তাহলে সেক্ষেত্রে আর কিন্তু আপিল করা চলবে না। 401 নাম্বার সাবসেকশন, 401 নাম্বার, 401-এর সাবসেকশনে কি ছিল, পিপি আপিল করবে। ওনার আপিলটা যদি গৃহীত না হয়, আপনি দেখেন আমরা আপিলটা গৃহীত হবে কি হবে না এই বিষয়ে আমরা কিন্তু পড়ছি। 400 কত বলেন, কমেন্টসে বলেন। 421 নাম্বার খারিজও করে দিতে পারে উনি, আপিল আদালত খারিজও করে দিতে পারে। 421 নাম্বার ধারা বলা আছে, যদি আপিল খারিজ করে দেয় তাহলে আপনি আপিল করতে পারবেন না, তাই না? আপিলটার পরবর্তী অগ্রগতি হবে না। তো এখানে বলা আছে যদি আপিলে গৃহীত না হয়, তাহলে এক ধারার অধীনে কোনো আপিল চলবে না, এই কথাটাই বলা আছে আর কি। তো ঠিক আছে, আমরা আরেকটু সামনে যাই। 418-র কথা বলা আছে, 418-তে চলে যাই। 418-তে বলা হয়েছে আপিল যে আমরা করব এর বিষয়বস্তুগুলো কি 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 বিষয়বস্তুতে আমরা আপিল করব। আপিল করা যায় আপনার আইনগত প্রশ্নে, আপিল করা যায় ঘটনাগত প্রশ্নে। হ্যাঁ, একটু ভয়েস পরে আসে ইলিয়াস ভাই একটু ভয়েসটা পরে আসে, এটা কোনো তো আমার সমস্যা আছে ল্যাপটপ বা মোবাইলের, পরে দেখবো কি করা যাচ্ছে। ওকে, তো আপিলের কথা বলছিলাম যে আপিল কোন বিষয়ে আমরা করব, ঘটনাগত প্রশ্ন করব, আর একটা হচ্ছে আইনগত প্রশ্ন করা যাবে। দুই বিষয়ে তাহলে আপিল করা যাচ্ছে, এটা একটা ছিল। এরপরে যে 419টা, যেটা আমরা একটু আগে বললাম, একটু আগে না, এটা আগামী ক্লাসে বলছিলাম, গত ক্লাসে, যে পিটিশন আমরা আপিল, অর্থাৎ আপিলের আবেদন। যখন আপিলের আবেদনটা আমরা করব, সেখানে সাথে কি কি দিব, কিভাবে আপিলের আবেদনটা করব, সেই বিষয়টা বলা আছে। সেখানে বলা আছে আপনার আপিলটা অবশ্যই কি হতে হবে, লিখিত হবে, লিখিত আকারে, লিখিত দরখাস্ত আকারে হতে হবে, রায়ের নকল কপি প্রদান করতে হবে। এরপরের যে বিষয়টা ছিল আমাদের 420 নম্বর ধারা, এটাকে আমরা জেল আপিল হিসাবেও পড়ি অনেক সময়। এটা হবে আপনার পার্টিশন না, এটা পিটিশন অব আপিল বলা হয়। তো দেখেন 420 নম্বর ধারাটা, যদি জেলে মধ্যে কেউ দণ্ড দেওয়ার পরে তাকে যদি জেল কারাগারে রাখা হয়, কারাদণ্ড জেলখানা যদি রাখা হয়, তাহলে জেলখানায় যদি রাখা হয় তাহলে কি হবে, উনি আপিল করবে কিভাবে? আপিল করার সিস্টেমটা হচ্ছে তার সকল নথিপত্র সব কিছুই জেলারের বরাবর দিতে হয়। তখন জেলার সংশ্লিষ্ট কপি অফ জাজমেন্ট, ঠিক আছে, সংশ্লিষ্ট আপিল আদালতে বরাবর সেগুলো প্রেরণ করবেন। এইটাকে আমরা জেল আপিল বলি। জেলারের মাধ্যমে যে আপিলটা করা হয়, জেলার ভারপ্রাপ্ত, আচ্ছা, জেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ওকে, এটা আমরা 420 নম্বর পড়ছিলাম, জেলার হচ্ছে জেলখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। 421 নম্বরে চলে যান, যেটা আমি বলছিলাম যে আপিলে ডিসমিস হয়ে যায়, যেটা আমার সুমন ভাই বলছিল, তাহলে আপিলটা খারিজ হয়ে যেতে পারে। 419 এবং 420-এ যখন আমরা আবেদনটা দিলাম এবং তার নকল পাওয়ার পর আপিল আদালতে বিবেচনা করবে বা বিবেচনা
যদি না করে, পর্যাপ্ত কারণ যদি না থাকে, সংক্ষিপ্ত আদালতের নথিও পেশ করবে। ঠিক আছে রান্না ভাই। তো সবকিছুই মিলে দেখলাম যে এখানে পর্যাপ্ত কোনো কারণ নেই হস্তক্ষেপ করার, সেক্ষেত্রে উনি আপিলটা খারিজ করে দেবে। তবে খারিজ করার ক্ষেত্রে অবশ্যই আইনজীবীর বক্তব্য যুক্তিসঙ্গত পেশ না হওয়া পর্যন্ত খারিজ করবে না, এই বিষয়টা একটা বলা আছে। তাহলে আমরা মনে রাখবো যে আপিল খারিজের ধারা হচ্ছে 421, আপিল খারিজের ধারা হচ্ছে 421 নম্বর ধারা। এরপরে বিষয়টা দেখলাম নোটিশ অব আপিল। ইউনুস ভাই যে কথাটা লেখছে যে আপনার আপিল বাই জেলার অফ অ্যাডভোকেট, তো ভারপ্রাপ্ত, আমি তো ওটা এভাবে পাইনি ইউনুস ভাই। আমি যেটুকু জানি যে জেলার যে ভারপ্রাপ্ত অফিসার থাকবে, ইনচার্জ থাকবে যে জেলের, তাকে পেশ করানো হয়। দেখেন, তা আমাদের অত ডিটেলস পড়ার দরকার নেই, আপনারা মনে রাখবেন 420 কি আছে, 421 কি আছে, 422 কি আছে এবং 423 কি আছে, এরকম মনে রাখলেই হবে। 423 কি আছে, 423 আছে যে আপিল আদালতের ক্ষমতা, 423 আছে আপিল আদালতের ক্ষমতা, এই বিষয়টা। তো এখানে ক্ষমতা যা আছে আমরা এটুকু মনে রাখলেও, আপিল আদালত অনেক ক্ষমতা, সব কিছুই করতে পারে। এরপরে যাব হচ্ছে 426 নম্বর ধারায়। এই ধারাটা আপনার শিরোনামটা দেখেন, আপিল পেন্ডিং যদি থাকে তাহলে সেক্ষেত্রে কি করা হয়, দণ্ড স্থগিত হয়ে যায় এবং আচ্ছা আমরা নতুন পড়ব নেক্সট। হ্যাঁ দেখেন, তাহলে আমার দণ্ডটা স্থগিত হয়ে যাচ্ছে এবং কি হচ্ছে, দণ্ড স্থগিত হয়ে গেলে ওনাকে আবার বেইল দেওয়া যায়, জামিন, তাহলে 426টা একটা জামিনের ধারাও হিসাবে অন্তর্ভুক্ত হবে। তো এক্ষেত্রে দেখেন, যে ক্ষেত্রে আপনার আসামি তো হবে না এখানে, যেহেতু উনি অভিযুক্ত, রায় পেয়ে গেছে, সাজা পেয়ে গেছে, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি, ওনার দণ্ড যদি 1 বছরের কম হয় তাহলে সেক্ষেত্রে তিনি আপিল অবস্থায় আবেদন করলে জামিন পাবে। সে সময়ের ঘটনার কথা বলা 426-এ। এরপরে চলে যাচ্ছে আমরা, এই যে আমরা এরপরটা যেটা যাই আমরা, এরপরে 427-এর কথাটা বলি শোনেন, যে যখন একুইটাল পায় অর্থাৎ খালাস পাবে। হ্যাঁ আমার এখানে একটা নেটের একটু প্রবলেম হয়, এই জন্য মাঝে মাঝে শোনা যাচ্ছে না বা বাফারিং ক্রিয়েট করে আর কি। দেখেন 427 নম্বর ধারাটা, যদি খালাস প্রাপ্ত ব্যক্তিকে যদি আবার আপিলে নিয়ে আসা হয়, আপিল করা তার এগেনস্টে, তখন কি করা যায়, আদালত কি করতে পারবে, ওই ব্যক্তির এগেনস্টে ওয়ারেন্ট ইস্যু করতে পারবে, অ্যারেস্ট করতে পারবে, এই একটা বিষয় ছিল। এরপর আমরা 429টা পড়ব। আপিলে যখন বিচার প্রক্রিয়াটা হয়, বিচারটা যখন চলে, তখন সমান সংখ্যক বিচারক যদি রায় প্রদান করে তাহলে এই রায়টা কি হবে, অন্য আরেকজন, এই রায়টা নির্ধারণ করার জন্য অন্য আরেকজন বিচারকের বরাবর সেটা পেশ করা হয়। এটা এখন যে বিষয়টা পড়বো এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 430 নম্বর ধারায়, আপিলের আদেশই চূড়ান্ত। তাহলে আপিলের আদেশই কি হচ্ছে, চূড়ান্ত, একবার ফাইনাল। তবে 417 এ, এই দুইটা ধারা, আরেকটা আছে দেখেন
417, 417A এবং 32 যে আপনার অধ্যায় আমাদের এই আইনের 32তম যে অধ্যায়টা, যেটাকে আমরা বলি রিভিশনের অধ্যায়, এই অধ্যায়টা ছাড়া অন্য কোনোভাবে যদি আপিল হয় তাহলে সেগুলো কি হবে, আদেশটা চূড়ান্ত। তাহলে আমরা শিরোনামটা মনে রাখবো, আপিলের আদেশ, আপিলের যে আদেশটা হয় সেই আদেশটা ফাইনাল, এটা একটা বিষয়। তাহলে কোনটা কোনটা বাদ এটা আমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে 417, 417A এবং 32 নম্বর আদেশ অধ্যায় বিধান আছে, সেগুলো ব্যতীত বাকি সবগুলোর ক্ষেত্রে আপিল চূড়ান্ত। 431 নম্বর ধারাটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা মনে রাখবো। একটা আপিল কখন পণ্ড হয়ে যায়, একটা আপিল কখন পণ্ড হয়ে যায়। তো একটা আপিল দুই ক্ষেত্রে পণ্ড হতে পারে। একটা হচ্ছে আসামি মারা গেলে আপিল পণ্ড হয়ে যেতে পারে, আরেকটা হচ্ছে আপিলকারী মারা গেল আপিল পণ্ড হয়ে যেতে পারে। এই দুইটা ক্ষেত্রে আমরা দেখি 417 ও 417 এই যে ধারা দুটো আছে, এই ধারাটার ক্ষেত্রে আসামি যদি মারা যায় তাহলে আপিল পণ্ড হয়ে যাবে, আসামি যদি মারা যায় তাহলে আপিল পণ্ড হয়ে যাবে, এই দুটো ধারার ক্ষেত্রে। অন্যান্য সকল আপিলের ক্ষেত্রে আপিলকারী যদি মারা যায়, আপিলকারী যদি মারা যায় তাহলে কিন্তু আপিল পণ্ড হয়ে যাবে। এই দুইটা আমরা ভালো করে মনে রাখবো। তবে জরিমানা মাপ হবে না বা জরিমানা পণ্ড হবে না, জরিমানার বিরুদ্ধে আপিল এটা পণ্ড হবে না। কোনটা ক্ষেত্রে পণ্ড হবে তাহলে আমরা বুঝতেছি, কারাদণ্ডের ক্ষেত্রে, জরিমানার ক্ষেত্রে হবে না। তো আমরা যে বিষয়টা আজকে দেখলাম সেটা হচ্ছে আপিলটা আমরা অলরেডি তো আবার পড়ছি, এর আগে ভেঙে ভেঙে পড়া হয়েছিল, তো আজকে আমরা একসঙ্গে পড়লাম। তো আপনারা এটুকু পড়েন, এর সাথে আপনারা একটা কাজ করবেন, আপনাদের কাছে যার যার যে বই আছে সেই বই থেকে প্রশ্ন, যে কিভাবে এমসিকিউ প্রশ্ন করা আছে সেই প্রশ্নগুলো পড়বেন। আমার মনে হয় ওই প্রশ্নগুলো যদি আপনারা পড়েন, আর আমি যেগুলো পড়লাম বা আপনাদের যেগুলো বললাম সেগুলো যদি আপনারা পরবর্তীতে আবার একটু রিভিশন দেন, তাহলে আমার মনে এখান থেকে কোনো প্রশ্ন আসলে আমাদের বাদ যাবে না ইনশাল্লাহ। তো আগামীকাল আমরা সোমবার আমরা রিভিশন চ্যাপ্টারটা পড়ে, রিভিশন চ্যাপ্টারতে অল্প কয়েকটা ধারা, এই রিভিশন চ্যাপ্টারটা পরে নতুন পড়া পড়বো ইনশাল্লাহ। তো আজকে নতুন করে কাউকে কোনো প্রশ্ন করব না। আগামীকাল আমাদের জাস্ট 11টায় আমরা ইনশাল্লাহ শুরু করব। তো আপনারা সবাই ভালো থাকেন। আর আজকে যেগুলো পড়লাম সেগুলোও কিন্তু আপনাদের হোমওয়ার্ক, আপিল যে চ্যাপ্টারটা সম্পূর্ণ পড়া হয়ে গেল সেগুলো হোমওয়ার্ক। আর আপনারা দেখেন এখান থেকে বিগত সালে কী কী প্রশ্ন আসছে, বই আছে সেগুলো দেখবেন, আর নৈবিত্তিকগুলো দেখবেন, আপনাদের যার যেই কাছে বই আছে কীভাবে প্রশ্ন করে এই বিষয়টা আপনারা দেখবেন। তো ঠিক আছে, আজকে এখানেই সমাপ্ত করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।